এই বলে ফোনটা রেখে দিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। হঠাৎ করেই আমার রুমের দরজায় কেউ নাড়া দিল। আমি বিছানা থেকে উড়ে দরজাটা খুলতেই অবাক, কারণ আমার সামনে মামুন দাঁড়িয়ে আছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আরে মামুন ভাই, আপনি এখানে? ভাই নয়, শুধু মামুন বল শালা। আরে ভাই, আপনি এসব কি বলছেন? আর নেকা করতে হবে না। তুই সবার চোখে ফাঁকি দিলেও আমার চোখ কখনোই ফাঁকি দিতে পারবি না। তুই যেদিন প্রথম কলেজে আসলে সেদিন আমি তোকে চিনতে পেরেছি। আমি মামুনকে জড়িয়ে ধরে কয়েক ফোঁটা চোখের অশ্রু ফেলে বললাম, সত্যি তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আচ্ছা নয়ন, তুই কিভাবে ফাঁসির মুখে ফাঁকি দিয়ে বাইরে আসলি? আর এতদিন কোথায় ছিলি? মামুন, তোর এই প্রশ্নগুলোর উত্তর আপাতত অজানা থাক, আস্তে আস্তে সবকিছু জানতে পারবি। নয়ন, নীলা তোর জন্য অনেক কান্না করে রে। চল নীলার কাছে যাবি। না মামুন, আমার এখন অনেক কাজ বাকি আছে। আমি চাই আমার মতো আরো কোনো নিরীহ পরিবার বিচ্ছিন্ন হোক। আমি প্রিন্সকে মেরে এই দেশে শান্তি আনবো। কিন্তু নয়ন, প্রিন্স তো অনেক শক্তিশালী, তুই কিভাবে ওকে মারবি? মামুনের কথায় আমি একটা পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলাম, তোর এই প্রশ্নগুলোর উত্তর না হয় অজানা আর রহস্য হয়ে থাক। আর শোন, নীলাকে আমার ব্যাপারে এসব কিছু বলবি না। ওর জন্মদিনে ওকে একেবারেই চমকে দেব। ঠিক আছে। তোর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। নীলার জন্মদিনে সেই বোঝাপড়া করব। এখন যা। আমার কথাটা শুনে মামুন একটা মুচকি হাসি দিয়ে চলে যেতে লাগলো। মামুন হয়তো বোঝাপড়ার ব্যাপারটা বুঝতে পেরেছে। মামুন চলে গেল। আমি ও মেসের বাইরে বের হয়ে রাস্তার মোড়ের একটা চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছি। হঠাৎ করেই দোকানের ভিতর নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, সাথে ম্যাচিং চুড়ি পরা একটা মেয়ে প্রবেশ করলো। মেয়েটা দেখেই আমার বুকের ভিতরে উৎফুল্ল ভাব কেঁপে উঠল। মেয়েটাকে আমি চিনি, এর আগেও আমাদের দেখা হয়েছিল। কিন্তু আগে দেখা আর এখনকার দেখার মধ্যে একটা গভীরতা আছে। আগে মেয়েটাকে তেমন ভাবে দেখিনি, কিন্তু আজকে মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার অবস্থা একেবারে ক্রাশ খাওয়ার মতো। মেয়েটা আর কেউ নয়, সে হলো বন্যা। কিন্তু এই আমি কি দেখছি? বন্যা তো আমার দিকে আসছে। বন্যা আমার কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাদেরকে এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছেন? কই কই কিছু না তো। আপনি এখানে? বন্যা একটু মুচকি হেসে দিয়ে বলতে লাগলো, আসলে আমার আন্টির বাসা, এদিকে যাচ্ছিলাম, হঠাৎ চোখ পড়লো আপনার দিকে, তাই একটু খোঁজ নিতে আসলাম। বন্যা কথা বলতে আর আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। তার হাসিটা আমার কাছে পূর্ণিমার চাঁদের মতো লাগছে। আমি হয়তো তার ওই মুচকি হাসিটার মায়ায় পড়ে গেছি। মনে হচ্ছে আমি তার ওই মায়াবিনয় মুচকি হাসিটার গভীর তলে হারিয়ে যায়। আমি বন্যার দিকে তাকিয়ে এসব ভাবছি। আমার ভাবনার ধারায় ব্যাহত ঘটিয়ে সে বলতে লাগলো, ও হ্যালো মিস্টার নাইম, কি এত ভাবতেছেন? কই কিছু না তো। ওকে বাই, কালকে কলেজে দেখা হচ্ছে। হুম, বাই, ভালো থাকবেন। হুম। এই বলে বন্যা চলে যেতে লাগলো। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। বন্যা আমার চোখের আড়াল হতেই দোকানের ভাড়াটা মিটিয়ে মেশে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে দিলাম একটা লম্বা ঘুম। হঠাৎই ফোনে রিংটোন। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি সকালে সেই আননোন নাম্বারের মেয়েটি ফোন দিয়েছে। প্রথমবারের ইচ্ছে করেই ফোনটা কেটে দিলাম। পরের বার রিসিভ করতেই বলতে লাগলো, সমস্যা কি আপনার? আমাকে বারবার ফোন দিচ্ছেন কেন? রাগ দেখাচ্ছ কেন? একটা কথা বলছি, ভালোভাবে শুনুন। জি, কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি লিক পার্কের সামনে দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এখানে আসো। আমি যাব? পাগল হয়েছেন নাকি? না, আমি যেতে পারবো না। আর আপনি কি যে আপনার কোথায় আমি যেখানে সেখানে যাব? আমি তোমাকে পার্কের এখানে আসলেই বুঝতে পারবে। আমি অপেক্ষায় আছি, আশা করি এখানে আসবে। এই বলে মেয়েটা ফোন কেটে দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে মেসের বাইরে বের হয়ে একটা রিক্সা ডেকে পার্কের সামনে এসে রিক্সার ভাড়াটা মিটিয়ে আশেপাশের দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ফোনটা বের করে সেই মেয়েটার ফোন করব অমনি পিছন থেকে কেউ আমার ঘাড়ে এসে হাত রাখলো। আমি কিছুটা চমকে উঠে পিছনে তাকিয়ে দেখি বোরকা পরা একটি মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা হিজাব করায় তার মুখটা দেখা যাচ্ছে না। আমি চুপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। কে আপনি? তুমি অন্ধ নাকি? কেন, আমি অন্ধ হতে যাব কেন? এই যে তোমার সামনে একটা জ্যান্ত মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তবুও তুমি বলছো কি আপনি? আমি সেটা বলতে চাইনি, আসলে আপনার পরিচয়টা জানতে চেয়েছি। ওহ, সেই কথা তুমি একটু ক্লিয়ারভাবেই বলতে পারতে। শুনো, আপাতত আমার পরিচয়টা এখন তোমাকে দিতে আমি পারবো না, তাই আমার পরিচয় জেনে কোনো লাভ নেই। আপনার পরিচয় আমার না জানলেও চলবে, তো আমাকে এখানে ডেকে আনার কারণটা কি?
আপনাকে ভালোবাসি বলেই তো এখানে ডেকে এনেছে। ভালোবাসেন? আপনি আমাকে চেনেন আমি কে? চিনি। আপনি কেন? এখন হয়তো জিজ্ঞেস করবেন আমি কিভাবে জানলাম, কিন্তু আমি কোনো উত্তর আপাতত দিব না। এখন চলেন ফুচকার দোকানে ফুচকা খাবো। মেয়েটার কণ্ঠটা আমার কাছে যেন খুব পরিচিত মনে হচ্ছে এই কণ্ঠটা আগে কোথাও কয়বার শুনেছি। কার কণ্ঠ আমি এসবের মধ্যে একটা ধ্যান পড়ে আছে। আমাকে চুপ থাকা দেখে মেয়েটা বলে উঠল, কি হলো? চুপ করে এত কি ভাবছেন? চলো। মেয়েটার কথায় আমার ধ্যানের ব্যাঘাত ঘটল। মেয়েটা এখন ফুচকা খাবে, এই সুযোগে মেয়েটাকে চিনে ফেলবো। মেয়েটা কি? চলেন। এই বলে আমরা হাঁটতে লাগলাম। হঠাৎ করে কে যেন আমাকে গুলি করলো। গুলিটা আমাকে না লেগে হাতের ছোঁয়া লেগে ফাঁকায় বেরিয়ে গিয়ে একটা ছোট্ট ছেলের বুক ভেদ করলো। সামনে তাকিয়ে দেখি কয়েকটা কালো পোশাকধারী লোক। তাই আমি মেয়েটার হাত ধরে সামনে বামে থাকা একটা দেয়ালের আড়ালে রেখে আমি ভূতের মাস্কটা পরে আমার বন্দুকটা বের করে উড়াধুরা গুলি করতে লাগলাম। আমার গুলি করা দেখে প্রতিপক্ষ ভয়ে লেজ গুড়িয়ে পালিয়ে যায়। আমি তাড়াতাড়ি করে ছোট্ট ছেলেটির কাছে গিয়ে দেখি ছেলেটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। নাকে হাত দিয়ে দেখি শ্বাস প্রশ্বাস বন্ধ। ছেলেটি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ইতিমধ্যে ছেলেটির মা বাবা সহ অনেক লোক আমাদের চারদিকে জড়ো হয়েছে। ছেলেটির বাবা মা গভীর কান্নায় মগ্ন হয়ে পড়ে। আমি এবং ছেলেটি তাদের সান্ত্বনা দিয়েই চলেছি। কিছুক্ষণের মধ্যে ছোট ছেলের পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়। আমি মেয়েটির থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। রাত 11টা বেজেছে। অন্ধকার কুটকুটে রাত। চারদিকে ঝিরিঝিরি পোকার আনাগোনা, সাথে কুকুর ও শিয়ালের চিৎকার। আমি মেসের বাইরে একটা আম গাছের নিচে বসে ছোট ছেলেটার কথা ভাবছি। আমার কারণেই আজ নিষ্পাপ্য ফেরেস্তার মতো একটা বাচ্চার বেঘরে জীবন গেল। এই কথাটা মনে করতেই নিজের উপরে আমার নিজেরই রাগ হচ্ছে। না, আমাকে এরকম ভেঙে পড়লে চলবে না। কারা আমাকে খুন করতে চায়, যে করেই হোক তাদের আমার বের করতেই হবে। ফেরেস্তার মতো বাচ্চাটার মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে, না হলে তার আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না। পরক্ষণে আমার মনে পড়লো কলেজের কথা। কলেজের ভিতরে তো রাতে প্রিন্সের লোকেদের অবৈধ কারবার চলে, কিন্তু লাভিকে তো আমি মেরে ফেলেছি। কলেজের ভিতরে এখন কি প্রিন্সের লোকেরা ওখানে কাজ করবে নাকি জায়গা পরিবর্তন করবে? না, একবার কলেজের ভিতর গিয়েই দেখি। আমি রুমে গিয়ে ভূতের মাস্কটা পরে হাতে বন্দুকটা নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের দিকে। কলেজের গেটের সামনে গিয়ে দেখি গেট বন্ধ করা। তাহলে হয়তো ওরা জায়গা পরিবর্তন করেছে। না, প্রিন্সের লোকেরা সহজে জায়গা পরিবর্তন করবে না। একবার কলেজের পিছনের জঙ্গলে গিয়ে দেখা যাক। আমি দ্রুত গতিতে পা চালিয়ে কলেজের পিছনে জঙ্গলের ভিতরে গিয়ে আস্তে আস্তে সামনে এগোচ্ছি। যতই এগোচ্ছি ততই আমার কাছে যেন কেমন সন্দেহজনক মনে হচ্ছে। আমি আর একটু সামনে আগাতেই থেমে গেলাম, কারণ সামনের চারদিকে অনেক সিকিউরিটি বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝে কয়েকটি লোক কালো কয়েকটি ব্রিফকেস তাদের মধ্যে পরিবর্তন করছে। হয়তো তারা ড্রাগস বেচাকেনা করছে। ওরা ওখানে অনেক লোক, তাই আমি ঝামেলা না পাকিয়ে শুধু দেখেই যাচ্ছি আর কি হয়। হঠাৎ করেই একটা জিনিস আমার চোখে আটকে গেল। কয়েকটি লোক মাটির নিচে সুড়ঙ্গের ভিতরে ঢুকেছে। হয়তো তারা সবাই দিনের বেলা বেশিরভাগই সুড়ঙ্গের ভিতরে থাকে। আমি আর ওখানে না থেকে সোজা মেশে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। পরের দিন সকাল 7টায় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে কলেজে গেলাম। গেট দিয়ে কলেজে ঢুকতেই চারপাশে একবার চোখ বুলিয়ে ক্লাসের দিকে যাচ্ছি। হঠাৎ করেই তাসনিয়া আমার সামনে আসতেই আমার বুকটা ধড়ফড়িয়ে উঠল। তাহলে কি তাসনিয়া আমাকে চিনে ফেলেছে? ও যদি আমাকে চিনে ফেলে তাহলে সমস্যা হতে পারে, কারণ প্রিন্স ও তার লোকেরা জানে যে আমি ফাঁসির মুখ থেকে ফিরে আসা কেন। কোনোভাবেই যদি সবার সামনে আমার আসল পরিচয় আসে, তবে পুলিশও আমাকে ধরার জন্য খুঁজবে। আমার ভাবনাধারায় ইতি ঘটিয়ে তাসনিয়া বলতে লাগলো, নাইম প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। এতদিন আমি আপনাকে অনেকভাবে অপমান করেছি, অনেক খারাপ ইগোতে লাগা কথাও বলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমার কাছে অনেক। ক্লাসে চলেন, ক্লাস শুরু হলো হয়তো। চলেন। আমরা ক্লাসে গেলাম। তাসনিয়া ওর সিটে বসলো, আমি মামুনের কাছে গিয়ে বসলাম। ইতিমধ্যে স্যার এসে ক্লাস করাতে লাগলেন। হঠাৎ করেই আমার চোখ বারান্দার জানালার পাশে একটা মেয়ের দিকে পড়লো। মেয়েটা এতক্ষণে আমার দিকে তাকিয়েছিল। আমার চোখ তার দিকে যেতেই সে নিজের চোখ ফিরিয়ে কিছুটা লজ্জা পেয়ে ওখান থেকে চলে গেল। মেয়েটা অন্য কেউ নয়, সে হলো বন্যা। আমি অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছি। তখনই স্যার উচ্চস্বরে আমাকে বলে উঠল, এই ছেলে দাঁড়াও। জি স্যার, আমাকে বলছেন? তোমাকেই বলছি, তুমি ক্লাসে অমনোযোগী কেন? কই স্যার, কই অমনোযোগী? আমি তো ক্লাসই মন দিয়েছি।
মিথ্যা বলছো কেন? তুমি জানালার দিকে কি দেখছিলে? না না স্যার, কিছু না, এমনি। যতক্ষণ পর্যন্ত ক্লাস শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তুমি এভাবেই দাঁড়িয়ে থাকবে। আমি কিছু বলতে চেয়েও বললাম না, কারণ বলে কোনো লাভ নেই, উল্টে কেসটা আরো জটিল হয়ে উঠবে। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হতেই মামুন আমাকে কলেজের একটা নীরব স্থানে টেনে নিয়ে গিয়ে বলল, নয়ন, তুই কি জানিস বন্যা তোকে কত ভালোবাসে? তুই কি তাকে ভালোবাসিস? এই কথা শোনা মাত্রই আমার বুকে চিনচিন ব্যথা আমি অনুভব করতে লাগলাম। এই ব্যথা কোনো রোগের ব্যথা নয়, এ ব্যথা হলো ভালোবাসার ব্যথা। মামুন আমাকে চুপ থাকতে দেখে বলল, নয়ন, কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? মামুন, ভালোবাসা নামক সম্পর্কে আমি এখন জড়াতে চাই না। আমার কিছু কাজ আছে, সেগুলো করে তারপর ভালোবাসা নিয়ে ভাববো। ওকে, বাই। বাই। তবে সন্ধ্যার সময় আমাদের বাসায় দেখা হচ্ছে। এই বলে আমি মেশিনের দিকে যাচ্ছি। হঠাৎ করে বন্যা আমার কাছে এসে বলতে লাগলো, কি ভাবে নিজেকে? আমাকে ভালোবাসলে কি এমন হবে? আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই চাই। এসব পাগলামি করা ছেড়ে দিন, আমাকে যেতে হবে। নাইম, যতক্ষণ না তুমি আমাকে ভালোবাসি কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মেসের সামনে দাঁড়িয়ে থাকবো। এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। দেখুন, পাগলামি বাদ দিয়ে বাসায় যান। এই বলে আমি মেশে গিয়ে খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দিলাম। সন্ধ্যা 7টায় ফোনের রিং, আমার ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখি মামুন ফোন দিয়েছে। রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, কে রে, তাড়াতাড়ি আমাদের বাসায় আয়, তুই আসলে আমরা কেকটা কাটা শুরু করব। যাচ্ছে। এই বলে ফোনটা কেটে দিয়ে রেডি হয়ে মেসের বাইরে বের হয়ে দেখি বন্যা দাঁড়িয়ে আছে। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি বন্যাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলাম মামুনের বাসার দিকে। বন্যা আমার চলে যাওয়া দেখে করুণভাবে তাকিয়ে আছে। আমি মামুনের বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতেই একটা বৃদ্ধ মহিলা এসে দরজা খুলে দিল। বৃদ্ধ মহিলাটিকে দেখে আমার চোখের এক কোণে কয়েক ফোঁটা অশ্রু জমা হলো। আমি নিজেকে সামলে দিলাম। ইতিমধ্যে মামুন আমার কাছে এসে বলতে লাগলো, সামনে চল, কেক কাটতে হবে, নীলা অপেক্ষায় আছে। চল। আমরা ওখানে গেলাম। তখনই মামুন বলে উঠল, বলেছিল তো আমার সেই বেস্ট গিফট কই? নীলা, তোমার সামনে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকে কি তুমি চেনো? না, কে সে? সে হলো তোমার ভাই নয়ন। মামুন এই কথা বলা মাত্রই নীলা এবং আমার মা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি তাদের থেকে ছাড়িয়ে নিয়ে নীলাকে বললাম, নীলা, আজকে খুশির দিন, কান্না করার দিন নয়, তুমি কেক কাটো। নীলা কেক কাটলো, আমরা অনেক মজা করলাম। হঠাৎ করে প্রচন্ড বাতাস, বৃষ্টি, সাথে বিদ্যুৎ চমকাতে লাগলো। তখনই আমার মনে পড়লো বন্যার কথা। সে তো মেসের বাইরে দাঁড়িয়ে আছে। না, আমাকে বন্যার কাছে যেতে হবে। আমি মামুনকে বললাম, মামুন, আমাকে এখন মেসে যেতে হবে। নয়ন, তুই পাগল হয়েছিস নাকি? এই প্রচন্ড বৃষ্টির মধ্যে মেসে যাবি? মামুন, আমি যাব, আমাকে যেতে হবে যে। এই বলে মামুন, নীলা এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বৃষ্টির মধ্যে মামুনের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। মেসের সামনে এসে বন্যার দিকে চোখ যেতেই আমি বড় ধরনের একটা ধাক্কা খেলাম, কারণ বন্যা মাটিতে পড়ে আছে। আমি বাইকটা দেখে দৌড়ে বন্যার কাছে গিয়ে দেখি সে অজ্ঞান হয়েছে। আমি বন্যাকে কোলে তুলে নিয়ে আমার রুমে ঢুকে তাকে মেঝেতে রেখে ডাকতে লাগলাম, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরছে না। তাই একটা আননোন নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে। ফোনটা ধরতেই ওদিক থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। আব্দুর রহিম, তুমি যত তাড়াতাড়ি পারো এই ঠিকানায় তোমার ডাক্তারি সব জিনিসপত্র নিয়ে আসো, আর সাথে মেয়েদের পোশাক নিয়ে এসো। জি ভাই, আসতে আসছি। তবে মেয়েদের পোশাক মানে কি সমস্যা হয়েছে সেটা বলেন। তারপর আমি আব্দুর রহিমকে সব ঘটনা খুলে বলে ফোনটা কেটে দিয়ে বন্যার দিকে তাকিয়ে বলতে লাগলাম, আরে এই পাগলি, আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে পারছি না। তার চেয়ে বড় বিষয় হলো প্রিন্সের উপর আমার প্রতিশোধ নেওয়া বাকি আছে। তারপর তোমাকে আমি গ্রহণ করতে চেয়েছি, আর আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে ডিস্টার্ব করা মেয়েটাও যে তুমি, আমি সব কিছু ভালোভাবেই জানি। আজকে আমার বন্যার এই অবস্থা, সে আমাকে কত ভালোবাসে সেটা আমি এখন বুঝতে পেরেছি। আমি মনে করছিলাম সে হয়তো চলে যাবে, কিন্তু না, মেয়েটা আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবেই। হ্যাঁ, এত ভালোবাসে সে আমার। আমি এত সব ভাবছি, তখনই আমার দরজায় কে নাড়া দিল। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দেখি রহিম এসছে। সে এসে বন্যাকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে কিছু জরুরি ওষুধ দিল আর বলল, ভাই, চিন্তার কিছুই নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে। এই নিন পোশাক। ধন্যবাদ। এই বলে রহিম চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি বন্যা আস্তে আস্তে চোখ খুলছে।
আমি দ্রুত গতিতে সেখানে গেলাম। বন্যা আমার দিকে একবার তাকিয়ে মুখটা অন্যদিকে করলো। বন্যার এই রূপ আচরণ দেখি আমি বললাম, এত ভালোবাসেন আমায়, যার জন্য এত ভয়ানক বৃষ্টিতেও আমার ভালোবাসার জন্য অপেক্ষা করেছিলেন? আমার কথাগুলো শুনে বন্যা আমার দিকে এক নজর তাকিয়ে বলল, হুম, অনেক ভালোবাসি। তবে আমিও একজনকে ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। কাকে ভালোবাসেন? কে সে? আপনাকে, আপনাকে ভালোবাসি। এই কথা বলাতেই বন্যা আমার দিকে তাকিয়ে মুখের এক কোণে বৃশ্চিকময় হাসি নিয়ে আমার জড়িয়ে ধরলো। আমি তাকে জড়িয়ে নিয়ে বললাম, এই নাও কাপড়, এখন যাও ফ্রেশ হয়ে এসো। এই পোশাকগুলো আবার কোথায় পেলে? আমার প্রাক্তন বউয়ের। বেশি কথা না বলে ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি। এই বলে বন্যা ফ্রেশ হয়ে গেল। আমি বিছানাতে গিয়ে গা এলিয়ে দিলাম। এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে বিদ্যুৎ চমকানোর শব্দ। কিছুক্ষণ পর বন্যা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শাড়ি পরে বাইরে বের হলো। দেখতে একদম বউ বউ লাগছে। এই রহিমটাও না পারে বটে। ওর বউর শাড়ি আনছে মনে হয়। আমি বন্যার দিকে এক ধ্যানে তাকিয়ে আছি। বন্যা আমার কাছে এসে লজ্জায় মাথা মুখটা নিয়ে বলল, কি দেখছো এমন করে? তোমাকে। যা, কি যে বলো না। আমার ভিতরটা মনে হয় বন্যাকে আকর্ষণ করেছে। আমার ভিতরে তার জন্য অন্য একটা ফিলিংস হচ্ছে। আমি বিছানা থেকে উঠে বন্যার কোমরে হাত দিয়ে আমার খুব নিকটে টেনে আনলাম, আর শ্বাস প্রশ্বাস আমার সঙ্গে ভেদ করলো। আমি দিশাহারা পাগলময় হয়ে গেলাম। আমার চোখ গেল বন্যার ঠোঁট জোড়ার দিকে। তার ঠোঁট কাঁপছে, মনে হয় আমার ঠোঁটকে চুম্বকের মতো আকর্ষণ করছে। আমি সহ্য করতে না পেরে আমার ঠোঁট জোড়া ওর ঠোঁটের সাথে এক করে দিলাম। বন্যা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, নাইম, আমাকে এখন যেতে হবে। এই বৃষ্টির মধ্যে যাবে? বৃষ্টি এখন থেমে গেছে। চলো এগিয়ে দিয়ে আসি। না, লাগবে না। সামনে আন্টির বাসা, জানো তো। এখন থেকে এখানেই থাকবো। ও, ভালো থেকো। বাই, আল্লাহ হাফিজ। এই বলে বন্যা চলে গেল। আমি মেসের বাইরে বের হয়ে রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খেয়ে বিলটা দিয়ে মেসের দিকে ফিরছি। হঠাৎ করে একটা আওয়াজ এসে আমার কানে পড়লো। কারা যেন আড়াল থেকে চুপি স্বরে বলছে, বস, আপনি জেনে গেছেন এনকে এর খবর? সে কলেজে আছে নাইম নামে ছদ্মবেশে, আর আপনি তার পিকও পেয়ে গেছেন। এই কথাটা শোনা মাত্রই আমি দৌড়ে মেসে চলে গেলাম। ফোনটা বের করে লিটনকে ফোন করে বললাম, লিটন, আজকে রাতেই যে করে হোক কলেজের মাঠে ঠিক মাঝখানে রিমোট বোমাটা সেট করবি। আর হ্যাঁ শোন, জি ভাই বলেন। কম পাওয়ারের বোমাটা সেট করবি, যাতে বড় কোনো ক্ষতি না হয়। ভাই বুঝেছি। আর হ্যাঁ শোনো, কালকেরে আমাদের বড় বড় মাফিয়া লিডারদের নিয়ে কলেজের মাঠে আসবি। কালকেরে প্রিন্স নাকি আমাকে মারতে আসবে। কি বলেন ভাই? ওরা আপনাকে চিনবে বা কি করে? আমি আপাতত ওসব কিছুই জানি না, জরুরি ইনফরমেশন পেলাম তাই তোমাকে জানালাম। আর হ্যাঁ, যা করবে সাবধানে করবে। ওকে বাই। ওকে ভাই, ভালো থাকবেন। এই বলে ফোনটা কেটে দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমার ড্রয়ার থেকে ভালো দুটো বন্দুক বের করে পকেটে গুজে নিলাম, সাথে দুটো হাতছড়ি সহ। তারপর বাইরে বের হয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে গেলাম। গেটের সামনে বন্যার সাথে দেখা। বন্যা আর আমি গেট দিয়ে কলেজে প্রবেশ করে মাঠে গিয়ে হাঁটছি। তখনই তাসনিয়া আমার সামনে এসে মজা করে বলল, কেমন আছো মিস্টার কামলা ওরফে নাইম ভাই? আমি ছোট করে মিষ্টি একটা হাসি দিয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর বন্যা, তুমি নাইমের সাথে? কেন আপু, থাকতে পারি না বুঝি? আর হ্যাঁ, ওর সাথে আমি রিলেশনে আছি। তাই নাকি? কবে থেকে এসব চলছে? বেশি দিন না, কয়েকদিন থেকে। বন্যা, আমাকে কিন্তু ট্রিট দিতে হবে, সাথে নাইম ভাই তোমাকেও কিন্তু। হবে, সবকিছু হবে। এখন ক্লাসে চলো। আমরা ক্লাসের দিকে যাচ্ছি। তখনই পিছন থেকে কে যেন আমার কলার ধরে কলেজের মাঠের মাঝখানে নিয়ে গেল। তখনই কলেজের ভিতরে 20-30টা গাড়ি প্রবেশ করলো। আমি পিছনে তাকিয়ে দেখি প্রিন্সের ছেলে বাদশাও সে আমাকে বলতে লাগলো, কিরে এনকে, অবাক হলে নাকি? তুই কি ভেবেছিস তোকে আমরা চিনতে পারবো না? তুই আমার চাচাকে মেরেছিস, আজকে তোকে মেরে টুকরো টুকরো করে কুত্তারে খাওয়াবো। ইতিমধ্যে বন্যা, তাসনিয়া, মামুন সহ কলেজের সকল ছাত্রছাত্রী শিক্ষকরা কলেজের মাঠে উপস্থিত, আর চারপাশে প্রিন্সের লোকেরা ঘিরে রেখেছে। মাঝের একটা গাড়ি থেকে প্রিন্স বের হয়ে বলতে লাগলো, কেন, তোকে আমি বলেছিলাম না তোকে আমি মেরে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো? আজকে তোর শেষ দিন। প্রিন্সের কথাগুলো শুনে আমার চোখ দুটো রক্তের মতো লাল বর্ণ ধারণ করলো।
আমার শ্বাস প্রশ্বাস নেওয়াটা সিংহের মতো গর্জন করতে লাগলো। আমি উচ্চস্বরে চিৎকার দিয়ে পৈশাচিক হাসিতে মেতে পড়লাম। আমার হাসি দেখে বাদশাহ, প্রিন্স সহ কলেজে উপস্থিত থাকা সবাই অবাক। সবাই ভাবছে কিয়েন হয়তো মৃত্যুর শোকে পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমি প্রিন্সকে বলতে লাগলাম, প্রিন্স, আজকে আমার মৃত্যু নয়, বরং তোর মৃত্যু অনিবার্য। চারপাশে তোর লোকেদের দিকে তাকিয়ে দেখ। প্রিন্স ও লোকেদের দিকে তাকানোর আগেই ওর সব লোকগুলো গুলিবিদ্ধ, রক্তাক্ত প্রাণহীন দেহগুলি মাটিতে পড়ে যায়। তা দেখে প্রিন্স আর বাদশাহ ভয় পেয়ে আমার পায়ে পড়ে কান্না করতে লাগলো। আমি ওদেরকে বললাম, এইটুকুতেই তোদের কাহিনী খতম? এখনো তো মাঠের মাঝখানের বোমাগুলো ফাটানো হয়নি। কেন ভাই, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তোদের? তোদের ক্ষমা করলে গরিব, অসহায়, ধর্ষিতা বোনেদের অসম্মান করা হবে। আর তোদের অত্যাচারে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে তাদের আত্মা আমাকে কখনো ক্ষমা করবে না। দিস টাইম ইউ হ্যাভ টু ডাই। এবার তোদের মরতেই হবে। এই বলে ঠাস ঠাস করে গুলি করে ওদের পরপরে পাঠিয়ে দিলাম। কলেজে সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি সবার উদ্দেশ্যে বললাম, আর কোনো ভয় নেই। মাদক জাতীয় কোনো কিছুর কারবার এই কলেজে চলবে না। আর কোনো মা ও বোনেদের ইজ্জতহানি হতে হবে না। কোনো ছেলে মেয়েদের পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে না। প্রিন্স নামের অত্যাচারী পশুটাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। আর একটা কথা না বললেই নয়, আমি হলাম আপনাদের কলেজের কামলা ছেলেটি, যাকে 4 বছর আগে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল প্রিন্স ভাই, লাবু সহ আরো কিছু মানুষ, কিন্তু পারেনি। একজন মহৎ মানুষ আমাকে ফাঁসির মুখ থেকে বাঁচিয়ে নিয়েছে আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস জুগিয়েছে। উনি আমাকে আজকের এই তরুণ জগতের ন্যায় বড় একজন মাফিয়া বানিয়েছে। অনেকেই হয়তো আমাকে এখনো চিনতে পারেনি। আমি হলাম নয়ন, আপনাদের সুপরিচিত মিস্টার কামলা। এই বলে আমি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেললাম। কলেজে সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই হয়তো ভাবছে কামলা ছেলেটি কিভাবে মাফিয়া হতে পারে, কিন্তু বাস্তবে সে তো মাফিয়া। কলেজের সবাই আগে কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চায়। আমি তাদের ক্ষমা করে দিয়েছি। স্যার ঘোষণা দেয় যে কলেজে আজকের এই পর্যন্ত সমাপ্ত। সবাই নিজ নিজ বাসায় চলে যায়, শুধু বন্যা আর মামুন বাদ দিয়ে। মামুন আমার কাছে এসে বলল, নয়ন, এখন তো তোর সমস্যা নেই বাসা যেতে। না নেই, তবে তোর বাসায় যাব না, তোর পাশের ফ্ল্যাটে যাব, কারণ ওই ফ্ল্যাটটা আমি কিনে নিয়েছি। ভালোই হবে, এখন চল বাসা যাবি। আরে দাঁড়া, তোর ভাবি কি নিয়ে যাব না? কে কার ভাবি? এই যে দাঁড়িয়ে আছে বন্যা চৌধুরী, এনেই তোর হবো ভাবি। বন্যা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও, সেই কথা আগে বলবি না তো? ভাবি, আপনার বাসার ঠিকানা দেন। এখন তো আমাদের বাসা নিয়ে যেতে পারি না, তখন ভাবি হবেন, তখন যাবেন। বন্যা আমাদের ঠিকানাগুলো দিয়ে চলে গেল। আমি ও মামুনকে বাসায় গিয়ে মাকে নিয়ে 2 দিন পর নতুন ফ্ল্যাটে গেলাম। আমার বোন নীলাকে আনিনি কেন? কারণ মামুনের সাথে তো তার বিয়ে হয়েছে। 1 সপ্তাহ পর বন্যার সাথে পারিবারিকভাবে আমার বিয়েটা হয়ে গেছে। আজকের আমার বাসর রাত। আমি ছাদে উঠে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। তখনই মামুন আমার কাছে এসে বলতে লাগলো, কিরে, বাসর ঘরে বউকে রেখে ছাদে কি করিস? যা বাসর ঘরে যা। আচ্ছা মামুন, তোর আগের জিয়ে কি কারণে তোকে ছেড়ে গেছে? আরে শালা, তোর বোনই তো আমার আগের যে। তুই আমার কাছে এত বড় সত্যটা লুকিয়েছিলিস? এখন এসব বাদ দে, বাসর ঘরে যা, হয়তো তোর বউ রাগ করে বসে আছে। যাচ্ছি। আমি যেতে লাগলাম। মামুন আবার পিছন থেকে বলল, বিড়ালটা ভালোভাবে মারিস কিন্তু। ধুর শালা। এই বলে বাসর ঘরের সামনে গিয়ে একটা কাশি দিয়ে ভিতরে প্রবেশ করতে বউ আমার লম্বা ঘোমটা মাথায় দিয়ে বিছানা থেকে নেমে আমার পায়ে সালাম করতে লাগলো। আমি বললাম, আরে এ কি করছো? যাও অজু করে এসো, নামাজ পড়বো। বন্যা অজু করে আসলো। আমরা নামাজ পড়তে লাগলাম। 1 রাকাত নামাজ পড়লাম। পরপর হঠাৎ বন্যা নামাজ বাদ দিয়ে তার শাড়ির আঁচল দিয়ে একটা বন্দুক বের করে আমার বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিল। আমি টপাস করে মাটিতে পড়ে বন্যার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কেন বন্যা এমন করলে? তুমি না আমার ভালোবাসো? এই প্রশ্নটা বন্যাকে ছুড়ে দেওয়ার আগেই চোখ দুটো আস্তে আস্তে করে বন্ধ হয়ে গেল। এক সময় দুটো চোখ বন্ধ হয়ে গেল। এই গল্পটি সিজন 2 শুরু হচ্ছে। এরপর থেকে এখানে 2টি পয়েন্টকে উল্লেখ করা হয়েছে। কেন বন্যা নয়নকে মেরে ফেললো, আর দ্বিতীয়, বন্যা থেকে প্রতিশোধ। আপনার নিজের স্ত্রী আপনাকে মেরে ফেলতে চাই কেন? সূর্যের কোনো দেখা নেই। মেঘের দল তার উপর গ্রাস করে তাকে গভীর অতলে ডুবিয়ে দিয়েছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ব্যস্তময় শহরটাকে এক নজরে দেখেই চলেছে নয়ন। সব মানুষরা কাজে ব্যস্ত। নয়ন এইসব দেখছে। তখন পিছন থেকে কে যেন কথাটা বলে উঠল। নয়ন কথাটা শুনে পিছনে তাকিয়ে দেখে তার সুপরিচিত একটা মুখ তার দিকে তাকিয়ে আছে। আমি একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলাম, নিজের স্বার্থটা খুঁজছিল সে। নিজের স্বার্থের জন্য ধ্বংস করে দিয়েছিল আমার পুরো পরিবারকে। সাথে চেয়েছিল আমাকে মেরে ফেলতে, কিন্তু রাখে আল্লাহ মারেছে। স্বার্থটা কি?
কিছু কিছু জিনিস অজানা থাকাই ভালো। এই বলে নয়ন একটা মুচকি হেসে ছাদ থেকে নেমে নিজের রুমের দিকে যেতে লাগলো। নয়ন খোদার লীলা খেলায় ভাগ্যক্রমে বেঁচে যায়। রাত 8টা বাজতে চলেছে। নয়ন ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশপানে চেয়ে চোখের অশ্রু ফেলতে থাকে। সেই নক্ষত্রতে তার পরিবারের লোকজন ভেবে কেঁদে কেঁদে চোখের অশ্রু তার গালে সদ্য জামাটা পরে ভিজিয়ে ফেলেছে। আকাশে আজকে চাঁদ উদয় হয়নি, তাই নক্ষত্রগুলো আজ আলোবিহীন স্বচ্ছময়। নিচের দিকে চেয়ে দেখে এই ব্যস্তময় যান্ত্রিক শহরটাকে। কেউ বা কাজে ব্যস্ত, কেউ বা নিজের গন্তব্যে পৌঁছাতে, কেউ বা পরিস্থিতির শিকার হয়ে নিজেদের যৌবন উৎসর্গ করে দিতে যাচ্ছে বেশ্যা মহলে। নয়ন এইসব ভাবছে, তখনই একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই সব রেডি, আপনি এসেছেন? স্বীকারোক্তি নেন। আসছি। এই বলে নয়ন তার রুমে গিয়ে কালো প্যান্ট, কোট ও ভূতের মাস্ক পরে নিল। সাথে তার ড্রয়ারে থাকা দুটো পিস্তল বের করে পকেটে রেখে বেরিয়ে পড়ল প্রতিশোধের রক্তের নেশায় আসক্ত হয়ে। সে এখন হিংস্র হয়ে গেছে। তার সামনে এখন যে বাধা দিতে আসবে তাকেই উপরে পাঠিয়ে দেবে। ঘুটঘুটে অন্ধকার ঘর, ঘরের ভিতরে 3টা লোককে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, শিকলে বাঁধা। অন্ধকারের কারণে চেহারাগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না। তারা 3জন হঠাৎ লক্ষ্য করলো তাদের দিকে একটা আগন্তুক এগিয়ে আসছে। এক হাতে পিস্তল, অন্য হাতে চাকু। তারা ভয় পেয়ে যায়। ওখান থেকে একটা লোক সাহস করে বলে ফেলে, কে কে তুমি? আমাদের এখানে ধরে নিয়ে এসেছো কেন? তাদের কথায় কর্ণপাত না করে আগন্তুকটা সামনের দিকে এগিয়ে এসে একটা চেয়ারে বসে পড়ল। তার হাতে থাকা চাকুটা পকেটে ভরে একটা জ্বলন্ত সিগারেট মুখে নিয়ে টান দিচ্ছে, আর একটু পর পর উপরের দিকে তাকিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। 3টা লোকের মধ্যে একটা লোক এবার উচ্চ স্বরে বলে উঠল, ওই কে রে তুই? যদি ভালো চাস তো আমাদের ছেড়ে দেব। কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে ছেড়ে দেব। তুই কে রে? আমরা তোর প্রশ্নের উত্তর দেব। আমি বেশি কথা বলা পছন্দ করি না। নিজেদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাইলে প্রশ্নগুলোর উত্তর দে, না হলে এখানেই মেরে পুঁতে দেব। কি প্রশ্ন করবি করো। আগন্তুকটা এবার চেয়ার থেকে উঠে সিগারেটটা শেষবারের মতো একটা টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দেয়। সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোদের গ্যাংয়ের লিডার লিটন এখন কোথায় আছে? আমরা জানি না। সত্যি করে বলো। আমরা কেউ জানি না যে লিটন ভাই এখন কোথায় আছে, কোথায় থাকে। যদি জানিও তবে তোকে বলবো নি। খুবই হাসি পাচ্ছে না তোদের? দাঁড়া, তোদের হাসি বের করছি। এই বলে আগন্তুকটা তার হাতে থাকা পিস্তলটা দিয়ে একজনের বুকে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দেয়। এই দৃশ্যটা দেখে বাকি 2জন ভয়ে চুপসে যায়। আগন্তুকটা উচ্চস্বরে একটা পৈশাচিক হাসি দিয়ে বলতে লাগলো, কিরে, তোরা কি এর মতো মরতে চাস নাকি বাঁচতে চাস? প্লিজ আমাদের মেরো না। আমরা এটুকু জানি যে লিটনের ভাইয়ের এক সঙ্গী এই কলেজে পড়ালেখা করে, সাথে ওখানে নেতাগিরিও করে। ও, নাম কি ওর? রাকিব ভাই, রাকিব। ভেরি ইন্টারেস্টিং নাম, রাকিব ভাই, রাকিব। তবে তোদেরকে বাঁচিয়ে রেখে লাভ নেই, বরং একটু ক্ষতিই হবে। শত্রুর বন্ধু শত্রুই হয়। এই বলে আগন্তুকটা ওই 2জনকে গুলি করে উচ্চস্বরে হাসতে থাকে আর বলে ওঠে, প্রতিশোধ নেবই আমি, বেঈমানদের শাস্তি দেবই। বেশি দিন তোরা আমার থেকে লুকিয়ে বাঁচতে পারবি না। নিউ রকস্টার মিস্টার লিটন অ্যান্ড মিস বন্যা খান। নয়নের হাসির মাঝে লুকিয়েছে সহস্র কষ্ট, পরিবারের লোকজনদের হারানোর বেদনা, আর প্রিয় মানুষটার বেইমানি। সবার সাথে পারা যায়, কিন্তু প্রিয় সেজে যে গোপনে বুকে ছুরি বসিয়ে দেয় তার সাথে পারা যায় না। অবিশ্বাসীদের বেইমানি পূর্বে ধরা সহজ, কিন্তু বিশ্বাসীদের বেইমানি ধরা বড়ই কঠিন। নয়ন হাসি থামিয়ে বলে উঠল, আলম, লাশগুলো এই কলেজের মাঠে ফেলে দিয়ে আসবি, আর ওই কলেজের অনার্সে আমার ভর্তি হওয়ার ব্যবস্থা করবি। জি ভাই। আর হ্যাঁ, লাশগুলোতে আমার টাইটেল লিখে দিবি। এই বলে আগন্তুকটা রক্ত আর হিংস্র জগৎ থেকে বেরিয়ে পড়ল উন্মুক্ত শহরে, গম্ভীরের বেশে। যেখানে তাকে কেউ হিংস্র আর মায়াহীন বেশে নয়, গম্ভীরময় ভালো ছেলে বেশে চিনবে। যার গম্ভীরময় ভালোর ভিতরে যে একটা রক্তক্ষিক ও হিংস্র মায়াহীন লোক আছে তা কেউ জানবে না। নয়ন তার রুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে। হঠাৎ করে বাইরে চেঁচামেচি আর কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে ফ্ল্যাশটা অন করে বাল্বটা জ্বালিয়ে বেরিয়ে পড়লো চেঁচামেচির দিকে। চেঁচামেচি ছাদ থেকে আসছে। সে ছাদে গিয়ে দেখে ওখানে বেশ লোকের ভিড়। আস্তে আস্তে ভিড়ের খুব নিকটে এসে ভিড় ঠেলে ভিতরে যেতেই দেখে একটা মেয়ের লাশ। আস্তে আস্তে ভিড়ের খুব নিকটে এসে ভিড় ঠেলে ভিতরে যেতেই দেখি একটা মেয়ের রক্তাক্ত গুলিবিদ্ধ লাশ, সাথে মেয়েটার জামা কাপড় ছেঁড়া। দেখেই বোঝা যাচ্ছে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। মেয়েটার মা বাবা গভীর কান্নায় ভেঙে খুনিদের অভিশাপ দিচ্ছে।
প্রিয়জন হারানোর যন্ত্রণা সেই বোঝে যার প্রিয়জন হারিয়েছে। মেয়েটির মা বাবার চোখে অশ্রু কেন জানি আমার সহ্য হচ্ছে না। তাদের কান্না দেখে আমারও মনে পড়ে গেল আমার পরিবারের লোকেদের কথা। মায়ের কথা মনে করতেই নিজের অজান্তেই চোখ থেকে পড়ে গেল কয়েক ফোঁটা অশ্রু। ওখানে আর না থেকে চলে গেলাম নিজের রুমে। কেন জানি ঘুম আসছে না। হয়তো কোনো অজানা এক স্মৃতির কথা মনে পড়ছে। তবুও সব স্মৃতিগুলোকে মন থেকে কিছুক্ষণের জন্য দূরে ঠেলে দিয়ে হারিয়ে গেলাম জীবন্ত লাশের আস্তানায়। সকাল 7টায় কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সামনে রিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো ভিতর থেকে লাগানো ছিল। তবে রিয়া রুমে কিভাবে প্রবেশ করলো? আমি এসব ভাবছি, তখনই রিয়া বলে উঠল, নয়ন, এভাবে কেউ কি দরজা খুলে রেখে ঘুমায়? একে তো এখানে রাতে এক একজনকে খুন করা হয়েছে। রিয়া কথাগুলো শুনে আমার রাতের কথা মনে হলো। আরে আমি তো রাতে দরজা বন্ধ না করেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমের চোটে দরজা খোলাই রেখেছি। এই বলে বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রিয়া আমার ফোনে কি যেন করছে। আমি দ্রুত গতিতে তার কাছে গিয়ে ফোনটা এক ঝটকায় কেড়ে নিয়ে বললাম, কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার আগে অনুমতি নিতে হয়। আমার অনুমতি নেওয়া লাগবে না। বাই দ্য ওয়ে, আমার নাম্বারটা জান পাখি দিয়ে সেভ করে রাখলাম। এই বলে রিয়ার আমার রুমটা পরিত্যাগ করে ছাদের দিকে হাঁটা ধরলো। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে একটু ঘুরতে বের হলাম। কিন্তু বাইরে অন্যদিনের চেয়ে যেন আজকের একটু বেশি কোলাহল, আর প্রতিটা মানুষের মনে আত্মভয়ের ছাপ। সবাই পত্রিকা আর টেলিভিশন নিয়ে পড়ে আছে। হয়তো আজকের কোনো বিশেষ খবর পত্রিকায় ছাপা হবে, নয়তো রহস্যময় কিছু। আচ্ছা, আবারও কি সেই ছদ্মবেশী মাফিয়া KN এর আবির্ভাব ঘটলো? হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে এসে চায়ের কাপ হাতে নিয়ে যেই চুমুক দিতে যাব, অমনি এই কথাটা আমার কানে ভেসে আসলো। আমি একটু মুচকি হেসে চুমুক দিলাম। অপর পাশে একটা বয়স্ক মুরব্বী লোক কিছুটা ভয়ে আটকে উঠে বলতে লাগলো, 4 বছর আগে তো এনকে তো স্ত্রী তাকে বাসর রাতে মেরে ফেলে তার গ্যাংটাকে নিজের কন্ট্রোলে করে গ্যাংয়ের নাম সব টাইটেল মুছে ফেলে দিলে নতুন করে রাজত্ব করছে। তবে এনকে কিভাবে ফিরে আসবে? ঠিক এই সেম প্রশ্নটাই এখন সবার মনে আটকে উঠেছে। হয়তো কোনো নতুন গ্যাং KN এর বেশ ধরে আতঙ্ক ছড়াচ্ছে। কিন্তু কেন, কি চাই সে? সেগুলো KN এর ব্যাপারে এইরকম আরো অনেক কিছু কথা বলাবলি করছে। আমি নীরব দর্শক হয়ে ওদের কথা শুনছি আর মুচকি হাসছি। অন্যদিকে লিটন, খোঁজ নাও কারা KN এর নিকনেম ব্যবহার করে দেশে আতঙ্ক ছড়াচ্ছে। বন্যা, আমরা অলরেডি তল্লাশি চালাচ্ছি। খুব শীঘ্রই প্রতিপক্ষ ধরা পড়বে। বন্যা ও লিটন আলোচনা করছে, তখনই বন্যার ফোনটা টিং টিং মেসেজের শব্দে বেজে উঠল। বন্যা ফোনটা হাতে নিয়ে মেসেজ অন করতেই তার চোখ জোড়া বড় বড় হয়ে যায়, সাথে তার মনে অজানা আতঙ্ক। বন্যার এরকম ভয়ার্থী অবস্থা দেখে লিটন বলে উঠল, বন্যা, কি হয়েছে? এরকম ভয় পেয়ে আছো কেন? আমি আসছি, খুব শীঘ্রই আসছি তোমাদের সাথে পরামর্শ করতে, সাথে প্রতিশোধ নিতে। টুকরো টুকরো করে কেটে রাস্তায় কুকুরদের খিদে মেটাবো। KN। লিটন মেসেজটি দেখে চমকে উঠল। তাহলে কি সত্য সত্য KN এর আবির্ভাব হয়েছে? কিন্তু কিভাবে? KN কে তো বন্যা নিজের হাতে গুলি করে মেরেছে। আমিও তো তার লাশটাকে কাঁধে করে নিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছি। কিভাবে KN বেঁচে উঠল? তার কোনো আত্মীয় নেই যে তার পক্ষ থেকে প্রতিশোধ নিতে আসবে? আচ্ছা লিটন, কেউ আমাদের সাথে ফ্লার্ট করছে না তো? বন্যা যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারে ফোন দাও তো। নাম্বার থাকলে তো মেসেজ দিব। মানে? নাম্বার নেই, শুধু মেসেজটি শো করছে। বন্যা, মনে হচ্ছে প্রতিপক্ষ বেশ চালাক, তবে ওকে খুব শীঘ্রই খুঁজে বের করব। এই বলে লিটন বাইক নিয়ে বেরিয়ে পড়ল। তার পুরনো সব গ্যাংয়ের লোকেদের জড়ো করতে হয়, কারণ সে ঘোর বিপদের সংকেত পেয়েছে। চায়ের দোকান থেকে বের হয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ছাদে গিয়ে ছাদের এক কোণে ওয়ালের সাথে মাথাটা হেলান দিয়ে বসে ছলনাময়ী পৃথিবীর ব্যস্তময় যান্ত্রিক শহরটাকে দেখছি। এই ছলনাময়ী পৃথিবীতে কেউ কারো নয়, সবাই টাকার কাছে নত। টাকা যার, সুখ শান্তি তার, গাড়ি বাড়ি সবই তার। এই টাকার জন্য নষ্ট হচ্ছে হাজারো জীবন। তার জন্য দায়ী আমরা সবাই, কারণ টাকাকে আমরা খুব বেশি প্রাধান্য দিই। টাকাকে চেনে না এমন কি কোনো মানুষ পৃথিবীতে আছে? হয়তো কেউ নেই। 2 বছরের বাচ্চাও চেনে টাকা কি, টাকা দিয়ে কি হয়। 5 বছরের বাচ্চাও চায় আমার কাছে যদি অনেক টাকা থাকতো। নিজের চাহিদার জন্য যে অন্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে বা তার অনেক বড় ক্ষতি হচ্ছে,
সেদিকে কারো কোনো দৃষ্টিপাত নেই। সবার দৃষ্টির অগোচরে সবাই টাকা খোঁজে, টাকা। এসব ভাবছি তখনই পিছন থেকে রিয়া বলে উঠল, নয়ন, আজকে সচ্ছল মেঘলা আকাশটা অনেক সুন্দর, তাই না? হয়তো আপনার দৃষ্টিগোচরে সুন্দর। তোমার কাছে কেমন লাগে? যদি বলি বেদনাদায়ক বা অসহ্যকর। জানেন রিয়া, যার শরীর অসুস্থ ও মন খারাপ, তার কাছে যদি পৃথিবীর সমস্ত সুখ এনে দিই তবু তার কিছু ভালো লাগবে না, সবাই অসহ্যকর লাগবে। আর যার শরীর সুস্থ ও মন ভালো, তার কাছে যদি সব দুঃখ এনে দাও তবুও সে সবই মানিয়ে নিতে পারবে। শোনো, যে কথা বলার জন্য এসেছি, আব্বু বলেছে আজকে দুপুরে তোমাকে আমাদের বাসায় লাঞ্চ করতে। আসলে আসলে নকলে শুনছি না, আব্বু যেতে বলেছে, সো আসতে হবে। ওকে, যাব। এই তো আমার জানুটা। এই বলে রিয়া চলে গেল। আমি এক গভীর ভাবনায় ডুবে গেলাম। আর হয়তো বেশি দিন রিয়াদের বাসায় টিকতে পারবো না, কারণ রিয়া আমার প্রতি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আমি চাই না আমার জীবনে আরো কোনো নারী জড়িয়ে পড়ুক, আর চাই না ছলনার শিকার হতে। তাছাড়া আমি একজন অন্ধকার জীবনে রক্তকেকও হয় না, যার কাছে কাউকে মারতে কোনো মায়া হয় না। সে কিভাবে কাউকে ভালোবাসতে পারে? বেশ কিছুক্ষণ ছাদে থেকে রুমে গিয়ে গোসল করে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুর 2টোই ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে চোখ নামিয়ে বলতে লাগলো, কয়টা বাজে এখন? চল, আব্বু ডেকেছে। আপনি যান, আমি আসছি। তাড়াতাড়ি আসো। রিয়া চলে গেল। আমি ড্রেস চেঞ্জ করে তার পিছনে পিছনে যেতে লাগলাম। রিয়ারা নিচতলায় থাকে, ওদের ওখানে গিয়ে আঙ্কেল আন্টি সালাম দিয়ে খাওয়ার টেবিলে বসলাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এইরকম টুকটাক কথাবার্তা বলে খাওয়া দাওয়া করলাম। আঙ্কেল বলল, নয়ন, রিয়াকে নিয়ে আজকে একটু শপিং নিয়ে যাও তো। আমি ব্যস্ত মানুষ, বুঝতে তো পারছো। জি আঙ্কেল, ঠিক আছে। এই বলে পাশে তাকিয়ে দেখি রিয়ার মুখে বিজয়ের হাসি। আমি সিঁড়ি বেয়ে ছাদে গিয়ে ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করলাম। ফোনটা রিং হচ্ছে। ধরতেই ওদিক থেকে বলে উঠল, আলম, নির্জন জায়গায় 2টো বাসা ভাড়াও নাও, একটা ছোট আর একটা বড়। 2টা বাসায় যেন একটু কাছাকাছি থাকে। আজকের রাত 9টায় আমার দেওয়া লোকেশনে গাড়ি নিয়ে চলে আসবি, সময় মতো পাঠিয়ে দেব। এই বলে ফোনটা কেটে দিই। বিকাল 4টে বাজতে চলেছে। রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকলাম। সহস্র লোকের ভিড়, সাথে কোলাহল আমার কাছে এই মুহূর্তে অনেকটা অপছন্দনীয়। চারপাশে শুধু কাপড়রাই জোড়ায় জোড়ায় কাপড় দেখছে। মেয়েদের একটাই স্বভাব, তাদের সহজে কোনো কিছু পছন্দ হয় না। এইটা ছেড়ে ওইটা নেব, ওইটা ছেড়ে এইটা নেব, অসহ্যকর। রিয়া আমাকে দাঁড় করিয়ে শাড়ি দেখছে। আমি চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখছি। মনে পড়ে গেল বন্যার সাথে শপিং এর কথা। বন্যাকে নিয়ে শপিং এ একটা দোকানে শাড়ি দেখছি। আমি বন্যাকে বললাম, বন্যা, এই নীল শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। এই হলুদ গেঞ্জিটা দেখো, তোমাকে অনেক ভালো মানাবে। আরে আগে এই নীল শাড়িটা দেখো। দেখেছি, তুমি যেহেতু পছন্দ করেছো তবে অনেক সুন্দর হবে। মামা, ওই হলুদ গেঞ্জি আর নীল শাড়িটা প্যাক করে দেন। বন্যার সাথে ঘটে যাওয়া স্মৃতিগুলোর কথা ভাবছি, তখনই রিয়া কথাগুলো বলে উঠল, শাড়িগুলোর দিকে তাকিয়ে দেখি লাল, নীল, হলুদ, রঙিন এরকম অনেক কালারের শাড়ি। আপনার শাড়ি আপনি পছন্দ করেন, আমার পছন্দ আপনার নাও হতে পারে। আরে দেখো তো। আমি নীল শাড়িটা হাতে নিয়ে রিয়ার দিকে এগিয়ে দিয়ে বললাম, নীল শাড়ি আমার বেশ পছন্দ, এবার আপনার ইচ্ছা। মামা, নীল শাড়িটা প্যাক করে দিন। রিয়া শাড়িটি নিয়ে সাথে আরো বেশ কিছু প্রয়োজনীয় কাপড় কিনলো, সাথে আমার জন্য শার্ট প্যান্ট। গাড়িতে গিয়ে বসলাম। এখন প্রায় 6টা বাজতে চলেছে। রিয়া গাড়ি চালিয়ে একটা নদীর তীরে এসে দাঁড় করালো। দুজন গাড়ি থেকে নেমে নদীর থেকে কিছুটা দূরে চাপা ঘাসের নিচে বসলাম। এখানে কেন আসলেন? জায়গাটা আমার বেশ পছন্দের, মন খারাপ থাকলে এখানে আসি। আজও বুঝি মন খারাপ? না। আচ্ছা নয়ন, তুমি কি বুঝো না, আমি তোমায় বড্ড বেশি ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাই না। রিয়া আমার কাছে আর ভালোবাসা নামক শব্দটা শোভা পায় না। বেদনায় ভরা আমার মন, সাথে চাপা অনুভূতি। ভালোবাসা নামক অনুভূতিটা চাপা পড়ে গেছে, শুধু চেয়ে আছে প্রতিশোধের আগুন। আমার ভালোবাসা দিয়ে তোমার মনটাকে বেদনা মুক্ত করে দিতে একটু সুযোগ দেওয়া যাবে? হয়তো সেটা কোনোভাবেই সম্ভব নয়। এই বলে বাসা থেকে উঠে নদীর খুব নিকটে গিয়ে অন্ধকারময় সন্ধানের ঝাপসা ঝাপসা পরিচ্ছন্ন আকাশের দিকে
তাকে বলতে লাগলাম। ক্লান্তিতে ভরা আমার মন, বুকে প্রতিশোধের আগুন। ভালোবাসা নেই আর এই বুকে, আছে শুধু আগুন। ছলনা করে মারল বুকে ছুরি, হতভম্ব আমি তার কর্মকাণ্ডই। সে তো বাসেনি আমায় ভালো, শুধু শুধু জোড়াজুড়িই তার মায়ায়। হে আমি তো পাগল ছিলাম তার ওই ছলনায়। কেন সে করলো ছলনা, ভেঙে রঙিন মায়া। তাকে ভুলে যাওয়া যায়, তবে তার দেওয়া স্মৃতিগুলো নয়ন, তাকে কি ভুলে যাওয়া যায় না? তাছাড়া সে আমার মা, বোন আর প্রিয় বন্ধু মামুনকেও মেরে ফেলেছে। সে এখন কোথায় আছে জানো? না, তবে তাকে খুঁজে বের করে টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। তাহলে তুমি ভবিষ্যতের খুনি? রিয়ার কথার কোনো জবাব না দিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বললাম, চারদিকটা অন্ধকার পড়ে গেছে, বাসায় চলেন। চলো। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে রিয়ার জন্য একটা চিঠি লিখে টেবিলে রেখে আলমকে ফোন দিলাম। আলম, গাড়ি নিয়ে ফ্ল্যাটের নিচে অপেক্ষা করো, আমি আসছি। ওকে ভাই। ফোনটা কেটে দিয়ে চারপাশে উঁকি দিয়ে দেখলাম রিয়া আছে কিনা। কেউ নেই। ব্যাগটা নিয়ে ফ্ল্যাটের নিচে এসে দেখি আলম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িতে গিয়ে বসতেই গাড়িটা চলতে লাগলো। প্রায় 1 ঘন্টার মধ্যে নিকটতম স্থানে পৌঁছে গেলাম। ভাই নামেন, এই বাসাটা নিয়েছি। ঠিক আছে। বাসার ভিতরে ঢুকে দেখি 4টে রুম। আমি মাঝের একটা রুমে নিজের থাকার ব্যবস্থা করে শুয়ে আছি। হঠাৎ করে আলম আমার কাছে এসে বলে উঠল, ভাই মাসুমদেরও কি এখানে আসতে বলবো? সময় হলে আমি ওদের ডেকে নেব, তুমি পাশের রুমে থেকো। আপনাকে কলেজে ভর্তি করানো হয়েছে। গুড। তুমি যেন এবার বিবিএ পরীক্ষা দেবে? ভাই সেম কলেজে থেকে। ও, এখন যাও ঘুমাও। ভাই। আলম চলে গেল। আমি ঘুমাতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মা, বোন আর মামুনের কথা মনে পড়ছে। বন্যা কেমনে পারলো আমার সাথে এমন করতে? কি ক্ষতি করেছি ওর? ওকে তো নিজের চেয়েও খুব বেশি ভালোবাসতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। নতুন কলেজে আজকের প্রথম দিন। বাইক নিয়ে কলেজের দিকে যাচ্ছি। কলেজের গেট দিয়ে কলেজে প্রবেশ করতেই দেখি চারপাশে অনেক ছাত্রছাত্রী। তবে অন্য অন্য কলেজের থেকে এই কলেজে এক অন্য দৃশ্য আমার চোখে পড়ল। চারদিকে কাপল অর্থাৎ প্রেমিক প্রেমিকার মতো ছাত্রছাত্রীরা জোড়ায় জোড়ায় গল্প করছে। আমি বাইকটা পার করে ক্লাসে গিয়ে সেকেন্ড বেঞ্চে ফাঁকা দেখে সেখানে বসেই একটা মেয়েকে বলতে লাগলাম, আরে এখানে বসো কেন? সিটটা ফাঁকা দেখলাম তাই বসেছি। ওখানে অনেক আগেই অন্য ছাত্র বসেছে। ও, তুমি কি এই কলেজে নতুন? আজকেই প্রথম এই কলেজে আসলাম। নাম কি তোমার? নয়ন আলী। আপনার নাম? ফারিহা জান্নাত। আমাকে তুমি করে বলতে পারো, এমনিতেই আমরা সেম ক্লাসে পড়ি। ওকে, ধন্যবাদ। এই বলে পিছনের একটা সিটে গিয়ে বসলাম। ইতিমধ্যেই স্যার ক্লাসে এসে ক্লাস করাতে লাগলো। হঠাৎ করেই পিছন থেকে কে যেন একটা কাগজ নিয়ে স্যারের মাঝের পা বরাবর একটা ঢিল ছুড়ল। স্যার রাগী দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে বলতে লাগলো, কোন বেয়াদব এই কাগজ ছুড়লো? তাড়াতাড়ি দাঁড়াও, না হলে পরে জানতে পারলে মেরে গায়ের চামড়া তুলে নিব। কেউ দাঁড়ালো না, কিন্তু আমি বেশভাবেই লক্ষ্য করলাম পিছনের দিকে একটা ছেলে মুচকি মুচকি হাসছে। হঠাৎ আমার চোখ পড়লো আমার পাশে থাকা একটা কাগজের দিকে। স্যারের ঢিলে দেওয়া কাগজ আর এই কাগজটা সেম, একই রকমের। তাই দাঁড়িয়ে কাগজটা হাতে নিয়ে স্যারকে ডাক দিলাম, স্যার। আমি দাঁড়াতেই স্যার সহ সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। স্যার রাগী লোক নিয়ে আমাকে বলল, তার মানে তুই এসব করেছিস? আয় এদিকে আয়, আমার কাছে আয়। আমি কিছুই বললাম না। স্যারের কাছে যেতেই স্যার বলতে লাগলো, এই বেয়াদব, ক্লাস না করে ক্লাসে ফাজলামো করা হচ্ছে? তেমন কিছু না স্যার, এই কাগজটা দেখেন। স্যার আমার থেকে কাগজটা নিয়ে কাগজ মেলে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে টেবিলের কাছে গিয়ে বেতরা নিয়ে সোজা আমার পিঠে মারতে লাগলো আর বলতে লাগলো, বেয়াদবের একটা সীমা আছে, আর এসব করবি বল? আমি কিছুই বুঝলাম না। স্যার কেন আমার মারছে? স্যারকে বললাম, দেখুন স্যার, আমি কিছুই বুঝছি না যে আপনি আমাকে কেন মারছেন। কিছুই বুঝতেছিস না? এই নে কাগজটা দেখ। কি? স্যারের থেকে কাগজটা হাতে নিয়ে যা দেখলাম তা দেখেই অবাক, কারণ কাগজটি লেখা আছে, স্যার আপনার মেয়েকে বড্ড বেশি ভালোবাসি। এবারের মতো মাফ করে দিলাম, যাও সিটে গিয়ে বসো। আমি মাথাটা নিচু করে সিটে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম আমার পিছনে সিটে থাকা ছেলেগুলো হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আমি মাথাটা নিচু করে বসে আছি। স্যার ক্লাস করতে লাগলো। আচ্ছা বলো তো, মানুষ খারাপ পর্যায়ে কখন যায়? স্যার পড়ার মাঝেই এই প্রশ্নটা সবার দিকে ছুড়ে দিলেন। সবাই নিজেদের মতো করে বসে আছে, কেউ দাঁড়াচ্ছে না। স্যার সবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলতে লাগলো, ফারিয়া যেহেতু ক্লাসের ফার্স্ট গার্ল, তাই সে বলবে। স্যার, একটা মানুষের উপর যখন টাকা নামক বস্তুটা
আকর্ষণীয় হয় তখন সে খারাপ পর্যায়ে যায়। শুধু এইটুকুই, আর কেউ বলবে? সবাই বসে আছে, স্যার সবার দিকে এক এক করে তাকাচ্ছে। হঠাৎ পিছন বেঞ্চ থেকে কেউ একজন দাঁড়ালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। সে আর কেউ নয়, এই ক্লাসের হাসি তামাশার ছেলেটি। স্যার, শুধু টাকার কারণেই একটা মানুষ কখনো খারাপ হতে পারে না। পরিবারের অবহেলা, প্রিয়জনের থেকে মিথ্যা আশ্বাস, সমাজের মানুষের অনৈতিক আচরণ, প্রিয় মানুষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটা মানুষও খারাপ হতে পারে, অনৈতিক কাজে লিপ্ত হতে পারে। স্যার, আমরা কিছু কিছু মানুষ খুবই নিকৃষ্ট। সমাজের প্রভাবশালী লোকেরা গরিব অশিক্ষিত লোকেদের ভুলিয়ে ভালিয়ে জমি জায়গা সহ সব টাকা মেরে খাচ্ছে। সাথে সরকারের দেওয়া মাসিক বাৎসরিক ইলিপটাও টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। এতে সমাজের গরিব অশিক্ষিত অসহায় মানুষগুলো খিদের চোটে পেটের দায়ে খারাপ অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ছে। স্যার, তারা যদি চুরি করতে গিয়ে ধরা খেয়ে বলে আমি পেটের দায়ে চুরি করেছি, তাহলে জবাবে আমরা কি উত্তর দেব বলেন তো? কথাগুলো এক নিঃশ্বাসে বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি। সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এতক্ষণে যাকে দেখে সবাই হাসছিল, এখন তাকে দেখে সবাই চুপ করে আছে। তোমার কথার যুক্তি আছেই বটে, তবে যারা পেটের দায়ে চুরি করে তাদের বলার মতো কিছু না থাকলেও সমাজের কিছু নিকৃষ্ট প্রভাবশালী লোকেরা তাদের কষ্টটাকে অবজ্ঞা করে ঠিকই তাকে শাস্তি দেবে, সাথে তাদের কাছ থেকে সংশোধনের নাম করে টাকা মেরে খাবে। স্যার, পৃথিবীটা বড়ই অদ্ভুত। সবাই নিজের স্বার্থ, শুধু স্বার্থটাই বুঝে। হ্যাঁ, এই কারণেই পৃথিবীটা আজ ধ্বংসের দিকে। তোমার নাম কি? ক্লাসে নতুন দেখছি। আমার নাম নয়ন আলী, কলেজে নতুন। ও, বসো। আমি বসলাম। স্যার ক্লাস করিয়ে চলে গেল। নতুন স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে সবকটি ক্লাস শেষ করে বাইরে বের হয়ে বাইকের দিকে যাচ্ছি, তখন কেউ একজন পিছন থেকে ডাক দিল, হ্যালো মিস্টার নয়ন। কথাটা শোনা মাত্রই দাঁড়িয়ে পড়লাম। পিছনে তাকিয়ে দেখি ফারিয়া নামের মেয়েটা আমার দিকে আসছে। আমার কাছে এসেই ফারিয়া বলতে লাগলো, কেমন লাগলো কলেজটা? অনেক ভালো। আমি জানি সকালের ওই কাজটা তোমার নয়, রায়হান আর লাভলুরা মিলে তোমাকে ফাঁসিয়েছে। পিছনের ছেলে দুইটাই। হ্যাঁ, ওদের থেকে দূরে থাকবে, ওরা ভালো না, প্রতিদিন কারো না কারোর সাথে ঝামেলা করেই। ওকে, ভালো থাকবেন। এই বলে বাইকের দিকে যাব, আবারও ফারিয়ে ডাক দিয়ে বলল, তোমার ফোন নাম্বারটা দাও তো। কেন? নাম্বার দিয়ে কি করবেন? আমরা তো ক্লাসমেট, তাই আমাদের সবার ফোন নাম্বার সবার কাছে থাকা জরুরি। হয়তো কালকে আমি ক্লাসে নাও আসতে পারি, তখন তোমাকে ফোন করে পরের দিনের পড়াটা দেখে নিতে পারবো। ওকে, নাও বলে নাম্বারটা দিলাম। ওকে, ধন্যবাদ। এই বলে ফারিয়া চলে গেল। আমি বাইকটা নিয়ে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে আছি। আলম এসে বলল, ভাই, এ শহরের ডন মাতিন নামে এক সিক্রেট রকস্টার ফেসবুকে আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে ওই KN তুই যেই হোস না কেন, আমার কাছে তুই পাতি মাস্তান, যাকে বলে টোকাই। সবাই তোকে ভয় পেলেও আমি ভয় পাই না। যদি সাহস থাকে তাহলে আমার সাথে পাঙ্গালো। আলমের মুখে ডন মাথিনের কথা শুনে কেন যেন হাসি পাচ্ছে আমার। আমাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস। ও হয়তো KN নয়নকে চেনে না। KN নয়নকে তার হিংস্রতা কেমন, দিনের KN আর রাতের KN এর মধ্যে হাজারো পরিমাণ তফাৎ। দিনের গম্ভীরময় শান্ত ছেলেটা রক্তক্ষিক মায়াহীন হয় না। আলম, আমার ব্যাগে থাকা ল্যাপটপটা বার করে আনো তো। ভাই। আলম ল্যাপটপটা আমার কাছে নিয়ে আসলো। আমি ল্যাপটপটা অন করে ডার্ক ওয়েবে ঢুকলাম। ডার্ক ওয়েব হয়তো আপনারা সবাই চেনেন বা আপনাদের সবার সেই ধারণা আছে। হ্যাকিং জগতের অন্যতম নাম ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবে প্রবেশ করেই আমার নিজের তৈরি KN নামের সাইটে প্রবেশ করলাম। প্রায় 4 বছর পর প্রবেশ করে আলমকে বললাম, আলম, ডন মাথিনের আইডির লিঙ্কটা কপি করে আমার ইনবক্সে পেস্ট করো। করছি, কিন্তু কেন ভাই? ওর আইডি সহ ওর কাছে থাকা সমস্ত CCTV হ্যাক করব। কিন্তু কিভাবে? ল্যাপটপের দিকে মনোযোগী হও। আলম আমার কথা মতো ডন মাথিনের আইডির লিঙ্ক আমার ইনবক্সে দিল। আমি সেটা কপি করে ডার্ক ওয়েবে আমার তৈরি করা সাইটে হ্যাকিং ট্রুপের ফাঁকা ঘরে পেস্ট করা মাত্রই ডন মাথিনের ফোনে একটা SMS গেল। ডন মাথিন তার গ্যাংয়ের কয়েকটা লোককে সাথে নিয়ে KN এর আতঙ্কের বিষয়ে কথা বলছে। সে চায় পুরো আন্ডারওয়ার্ল্ডের রকস্টার হয়ে পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপাতে। সবাই যেন তার কথা মতো চলে, তাকে যেন সবাই মেনে চলে বা ভয় খায়। তার সন্ত্রাসীর কাজকর্ম প্রায় শেষের দিকে। সে শুধু সরকারকে ব্ল্যাকমেল করে 150 কোটি টাকা হাতাবে। সেই মুহূর্তে আবির্ভাব ঘটল KN নামের এক পুরাতন কিলারের। সে একদিনে 4টে খুন করাতেই পুরো দেশ কেঁপে উঠল। তার কারণ হলো KN অনেক আগের কিলার। 4 বছর আগে তার অনেক ভয়ানক খুন ও সন্ত্রাসী কাণ্ডের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। রাতে ভয়ে কেউ ঘর থেকে বের হতেও পারত না। ডন মার্টিন আলোচনা করছে
তখনই হঠাৎ তার ফোনটা টুং টুং করে মেসেজের শব্দে কেঁপে উঠল। সে ফোনটা হাতে নিয়ে দেখলো নাম্বার ছাড়া এসএমএস এসেছে। সে এসএমএসটা অনেক করেই দেখতে পেল, সেখানে লেখা আছে, হ্যালো ডন মাতিন, তোমার বউ ও ছোট বাচ্চারা এখন আমার কাছে বলে সিমোর। ডন মাতিন এই এসএমএসটা দেখে ভয়ে আটকে ওঠে। সে দ্রুত সিমোরে চাপ দিতেই দেখে মেসেজটা উধাও। সে এবার আরো বেশি ভয় পেয়ে সে বুঝছে না তার সাথে কি হচ্ছে। এখনই সে মেসেজটা দেখলো, এখনই কি করে ডিলিট হলো? সে তো ডিলিট করেনি। সে এসব ভেবে তার স্ত্রীকে ফোন করে বলল, তারা কি ঠিক আছে? তার স্ত্রীও বলল, আমরা ঠিক আছি। সে এবার শান্ত হলো। কয়েক মিনিট অপেক্ষা করার পর আমার কাছে একটা নোটিফিকেশন এলো। সেখানে ডন মার্টিনের ফেসবুকের সমস্ত ডিটেল সহ তার ফোনটা আমার নিজের আওতায় আনার পরামর্শ। আমি তাড়াতাড়ি আমার ফোনটা বের করে ডন মার্টিনের আইডিটা আমার ফোনে লগ ইন করলাম। তার আইডিতে পোস্ট করলাম, কেন আমাকে ক্ষমা করে দিন আপনার সাথে বেয়াদবির জন্য। আমি আপনাকে না চিনে বড় বড় কথাগুলো বলে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দিন। ভাই আপনি তো পুরাই জিনিস, সারা ওই ডন মার্টিনের বেশি উঠছিল, এখন ওদের ওই ডানাটা ভেঙে দিলেন, এখন করবে কি? বেশি উঠছিল, এখন আর পারবে না। ভাই রাকিব নামে ছেলেটাকে আজকে দেখতে পেয়েছিলাম কলেজে। সেই কলেজের মেয়েদের প্রতিদিন ইফটিজিং করে। তাই নাকি? ওই রাকিবকেই তো আমার দরকার। কালকে ওকে আমার দেখিয়ে দিবি, আর ওর ব্যাপারে খোঁজ খবর নেই, ওর সব ডিটেলস আমার চাই। ওকে ভাই। এই বলে আলম আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে বের হয়ে আমার কাছাকাছি একটা নদীর কাছে গেলাম। চারদিকে শুনশান নীরবতা, নদীর এদিকে কোনো লোক নেই, জনমানব শূন্যতা বললেই চলে। নদীটা বেশ চওড়া, একুল থেকে ওকুল দেখা অসম্ভব। মেঘলা আকাশ, ঘন মেঘ এসে সূর্যকে আড়াল করে রেখেছে। নীল আকাশ লাল টকটকে রক্তে ছিটে ফোটায় ছড়িয়ে গেছে। চারপাশটাও জনমানব শূন্য, হালকা বাতাস, আবহাওয়াটাও আমার বেশ পছন্দের। সব মিলিয়ে আমার কাছে যেন চারপাশটা কোনো এক চিত্রপল্লীর ছবির মতো মনে হচ্ছে এইখানেই যদি সময়টা থেমে যেত। তখনই মনে পড়ে গেল বন্যার কথা। বন্যা আর আমি একদিন তিস্তা নদীর কিনারে শক্ত কাঠের তক্তায় বসে মেঘলা আকাশের সাথে নদীর তীর থেকে আকাশ হালকা বাতাসের আবহাওয়াটা অনুভব করছি। বাতাস আসায় বন্যার মাথার চুলগুলো উড়ে এসে তার মুখে পড়ছে। বুঝতে পারছিল চুলগুলো মুখে উড়ে এসে পড়ছে। সে অস্বস্তি বোধ করছে, তাই তার চুলগুলো আস্তে করে তার কানের গোড়ায় বসিয়ে দিয়ে বললাম, আবহাওয়াটা বেশ পছন্দের। যদি সময়টা এখানেই থমকে যেত তাহলে কতই না ভালো হতো। সময়টা বড়ই বেমানান লাগছে আমার কাছে। কখন যে কোন সময় আসে তা ঠিক নেই। ঠিকই বলেছো। আজকে হয়তো তোমার এই পছন্দময় আবহাওয়ার মাঝে আমি আছি, কিন্তু অন্য কোনো দিন হয়তো নাও থাকতে পারি। সেই দিন তোমার কেমন অনুভূতি হবে? যেদিন তুমি আমার পাশেই পছন্দময় আবহাওয়ায় না থাকবে, সেদিন হয়তো আমার মনে হবে কারো শূন্যতা হয়তো এখনো রয়ে গেছে। বন্যার সাথে ঘটে যাওয়া কথাগুলো মনে হচ্ছেই, আর নিজের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কেন বন্যা আমার সাথে এমন করলো? কি কমতি ছিল আমার? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য এমন করতে পারলো সে? ভেবেই যেন তার প্রতি কঠোর ঘৃণাবোধ করছি। নারীদের ছলনা বড় অদ্ভুত। না, তার ছলনা ধরা যায় না, বোঝাও যায় না। শুধু মনে হয় হয়তো সেও আমার প্রচুর ভালোবাসে। হাতটা বাঁকিয়ে নদীর একটু পানি হাতে নিয়ে আবার নদীতে ফেলে দিলাম। কেন জানি পানিগুলো হাতে নিতে মন চাইলো, তাই এমনটাই করলাম। আজ চিৎকার করে বলতে ইচ্ছা করছে, সময় তুমি বড্ড বেহায়া। এক এক ধরন তোমার, কখনো কখনো সুখ আনো, কখনো অস্থির ছায়া, কখনো কখনো মেলে দাও তুমি মনের মিলন হাওয়ার নারী, কখনো কখনো ফেলতে হয় চোখের অশ্রুপ্লুত শাড়ি, কখনো কখনো পরিস্থিতির ন্যায় এনে দাও প্রিয় লোককে, কিছুদিন পর আবার কেড়ে নিয়ে কষ্টে ফেলা মুখে। চাই না আর এমন সময়, এখনই যাক সব কিছু থমকে। বন্ধ করতে চাই শ্রুত অস্ত্রের সময় দিয়ে সবাইকে চমকে। ডন মার্টিন চেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে বসে আছে। হঠাৎ করে তার ডান হাত রকি দৌড়ে এসে বলতে লাগলো,